শুরু করছি প্রেম বসন্ত। লিখনিতে হামিদা আক্তার, ইভা হায়াত। পর্ব সংখ্যা 34। হঠাৎ চিৎকার দিয়ে উঠল কায়নাত। পেটে হাত রেখে বলল, বাবু নড়ছে দেখুন। অর্ণ কায়নাতের চিৎকার শুনে হাঁটু মুড়ে বউয়ের সামনে বসে পড়েছিল। ওর কথা শুনতেই যেন রুহুতে পানি ফিরে এলো। শুকনো ঢোক গিলে বলল, ভয় পাইয়ে দিয়েছিলে। তারপর কায়নাতের পেটে হাত রাখলো। বাবু নড়ছে। অর্ণ গম্ভীর মুখে মুচকি হাসি ফুটল। মুখ এগিয়ে পেটে চুমু খেলো বেশ কয়েকটা। সেখানেই ফিসফিস করে বলল, আমার লক্ষ্মী কবে বাবার কোলে আসবে? আপনার বুঝি মায়ের পেটে থাকতেই ভালো লাগে? কায়নাত খিলখিল করে হাসলো, বলল, গম্ভীর বাবাকে তার পছন্দ নয়। তাহলে এখন কি করতে হবে? সবসময় হাসি খুশি থাকতে হবে? অর্ণ হাসলো। প্রেম নাক মুখ কুচকে বাগানের পাশে দাঁড়িয়ে আছে। ভাবটা এমন যেন অর্ণ আর কায়নাতের প্রেম কাহিনী তার ভালো লাগছে না। অর্ণ প্রেমের দিকে তাকালো আর চোখে ভ্রু নাচিয়ে বলল, এত জ্বলছে কেন? প্রেম বলল, মানুষের প্রেম দেখলে আমার শরীরটা এমনিতেই জ্বলে। তারপর কায়নাতের দিকে তাকিয়ে বলল, ভাবি চা খাবেন? বানিয়ে দিই? কায়নাত বারণ করলো। প্রেম মাথা নাড়িয়ে বাড়ির ভিতর রান্নার ঘরের দিকে গেলে অর্ণ উঠে দাঁড়ালো, বলল, আমি বানিয়ে আনছি। কি বানাবেন? কি বানাবেন? চা বানিয়ে আনি। খাবো না আমি। অর্ণ শুনল না বউয়ের কথা, বড় বড় পা ফেলে বাড়ির ভেতরে ঢুকলো। কায়নাত মুচকি হাসলো পেটে হাত রেখে। দিন দিন লোকটার ভালোবাসা যত্ন সব বেড়েই চলেছে। প্রেম রান্নাঘরে গিয়ে চুলায় পানি বসিয়েছে। ফোন বের করে স্বার্থের নাম্বারে কল দিয়েছে। কিছু মুহূর্ত পর কল রিসিভ হতে প্রেম কল স্পিকারে দিয়ে ফোন পাশে রাখলো। উপাস থেকে স্বার্থ বলল, কল দিয়ে বিরক্ত করছিস কেন প্রেমা? কি বলো জান, আমার বাচ্চার মা তুমি, তোমার খবর নিব না? এতটাও পাষাণ নই আমি। তা শোনা, আমার বাচ্চাটা কেমন আছে? সাত অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। গায়ে শার্ট জড়িয়ে বোতাম লাগাতে লাগাতে বলল, পেটের মধ্যেই আছে। এবার দেশে গিয়ে আগে একে পেট থেকে বের করব। কবে আসবে তুমি জান? তোমাকে কতদিন ধরে দেখি না, পড়াটা জ্বলে গেল গো। শোনো জান, তুমি দেশে আসলে আগে তোমার পেটে হাত দিয়ে চেক করব আমার বাচ্চাটা নড়ছে কিনা। সার্থ নাক টান দিয়ে ভাড়ামি করে বলল, নড়ে না, এখনো ঘুমায়। রাতে আমি গান শোনাইলে একটু একটু নড়ে। তুমি আবার কোন গান গাও শোনা? গান মানে আমি তোকে মিস করি, এটাই শোনাই। তাহলে বাচ্চা নড়ে মানে সে আমাকে মিস করে? সে নিজের নিজের ঘর থেকে এসে দেখলো সাথ রেডি হতে হতে কার সাথে যেন বকবক করছে। সে ঘরের ভেতর আসতে প্রেমের কণ্ঠস্বর শুনে বলল, কি রে সতীন, তোকে আমি কাল কতগুলো কল করেছি, কল ধরিসনি কেন? তুমি বারে বারে নুসরাত আর আদিত্যর কথা জিজ্ঞাসা করো কেন? নুসরাতকে কল দিলেই তো পারো। ওপাশ থেকে সে দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। প্রেম চা কাপে ঢালতে ঢালতে স্বর টেনে বলল, যেজন মন বোঝে না তারে মন দিও না, যেজন মন বোঝে না তারে ভালোবাসো না। শেহের বলল, ভালো আছে ওরা? আমি থাকতে ওরা খারাপ থাকবে ভাবলে কি করে? আগলে রাখিস, আদিত্য হাঁটা শিখেছে? প্রেম মুচকি হাসলো, বলল, না, কিন্তু বসতে পারে। আমাকে মাঝে মধ্যে মামা বলেও ডাকে। এত এত আদুরে শেহের ভাই, তুমি থাকলেও কি কোল থেকে নামাতে না? শেহের হাসলো। স্বার্থ চেয়ে রইল সেই হাসির দিকে। শেহের বলল, ভিডিও কল দিবি আমাকে? আদিত্যকে দেখবো আমি। আকরামের কাছে আদিত্যর জন্য কিছু জিনিস পাঠিয়েছি, গিয়ে একটু নিয়ে আসিস। তখন রান্নাঘরে ঢুকলো অর্ণ। ওদের কথোপকথন শুনে গম্ভীর কণ্ঠে বলল, মাঝে মধ্যে ভাবি ওরা আমার বন্ধু নাকি তোর? ওদের সাথে আমার দিনে একবার কথা হলে তোর সাথে 10 বার হয়। প্রেম হাসলো ভাইয়ের কথা শুনে। সাথে কল কেটে দিয়েছে। ওদের অফিস যেতে হবে। অর্ণ এগিয়ে এসে কানেতের জন্য 1 কাপ চা বানালো। দুই ভাই বাগানে গিয়ে দেখলো নুসরাত, নিধি আর আদিত্য হাজির হয়েছে সেখানে। অর্ণ চা এনে কানেতের হাতে দিল। আদিত্য নিধির কোলে থাকলেও সে ছোট ছোট হাত দিয়ে কানেতের পেট খুঁজাচ্ছে। দেখতে মায়ের মতো হয়েছে, ফর্সা গুলুমুলু আর কিছুটা দুষ্টু। মামাদের কোলে গেলে শুধু খিলখিল করে হাসে। কি বুঝে এত হাসি কে জানে। অর্ণ আদিত্যকে কোলে নিয়ে বলল, মামা তো বড় হয়ে যাচ্ছেন, আপনার যে আরেকটা বোন আসবে জানেন? বাচ্চাটা অর্ণের গালে গাল ছোঁয়ালো। প্রেম ভাইয়ের কথা শুনে নাক ছিটকে বলল, কি ঢং মানুষের। তুমি কি জেনে রেখেছ তোমার ছেলে হবে নাকি মেয়ে? তোর কলিজাটা জ্বলছে কেন? আজকাল দেখছি আমার কথা সহ্যই হয় না তোর।
নিধি বলল, পিছিয়ে আছে যে। কায়নাত অবুঝ কণ্ঠে জিজ্ঞাসা করলো, মানে? নিধি কায়নাতের কানে কানে বলল, সে নিজেও এখন বাচ্চা চাইছে, তোদের দেখে দিনরাত আফসোস করে। কায়নাত ঠোঁট টিপে হাসলো। প্রেম বিকেলে আকরামের বাড়ি গিয়ে শহরের পাঠানো জিনিসগুলো নিয়ে এলো। কত রকম চকলেট, খেলনা, জামা কাপড়, আরো অনেক কিছু পাঠিয়েছে। নুসরাত চুপচাপ শুধু দেখে গেছে সব। সে চাইলেও এসব আটকাতে পারছে না। লোকটা কিছু বুঝতে চায় না। সন্ধ্যায় মাশফিক চৌধুরী জানালেন এই সপ্তাহে আতিয়া বেগম এবং রাহেলা বানু আসবেন ঢাকায়। কায়নাতের বাচ্চা হওয়া অব্দি এখানেই থাকবেন। কায়নাত ভীষণ খুশি। সেই যে খুলনা থেকে আসা হয়েছে, তারপর আর যাওয়া হয়নি, কারোর সাথে দেখা হয়নি, শুধু ফোনেই কথা হয়েছে। তবে রাহেলা বানুর জন্য একটু খারাপ লাগছে। তিনি সেই দিন যখন বাচ্চার কথা জেনেছিলেন, কত কিছুই না বলেছিলেন। সেদিন কায়নাত আর অর্ণ রেডি হয়ে নিচে আসার পর রাহেলা বানু জিজ্ঞাসা করলেন, তুমি নাকি পথই বাচ্চা হইব? কায়নাত মাথা নাড়ায়। রাহেলা বানু বললেন, মায়া জন্ম দিও না, বংশের প্রথম সন্তান বলা হওয়াই ভালো হইব। তখন অর্ণ রেগে গিয়ে বলল, ছেলে হোক কিংবা মেয়ে, সে আমার সন্তান। ছেলে মেয়ের মধ্যে আপনার আপনার পার্থক্য খুঁজেন কেন? মেয়ে কি মানুষ না? গলা নিচে নামাই, কথা কয়া। আমি কি বয়রা? বলা মানুষ হইলে সোনার টুকরা, মায়া দিয়ে কি করবি? বছরের পর বছর পায়লা পয়সা অন্য জায়গায় বিয়ে দেয়া লাগবো। অর্ণ বিরক্ত হলো ভীষণ। কায়নাত অর্ণর হাত চেপে ধরে চুপ করে থাকতে বলল। আর কথা বাড়ালো না তারা। তারপর একে একে সবার থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে বের হয়েছিল। আজও যদি এসে কানের কাছে পোলা পোলা করে, তাহলে নিশ্চিত অর্ণ পুরো বাড়ি মাথায় তুলবে। লোকটা এমনিতেই যেই রাগী, রাহেলা বানুর কথা শুনে আরো রেগে যাবে। কায়নাত উঁচু পেট নিয়ে ঘরে বিছানায় বসে পা মেলে বসে আছে। অর্ণ কায়নাতের মাথায় তেল দিয়ে চুল বেঁধে দিচ্ছে। ছেলেটার নাক কুচকে রাখা, তেল সহজে ধরতে চায় না, তবে বইয়ের জন্য বাধ্য হয়। কায়নাত বারণ করলেও শোনে না। সুন্দর করে কায়নাতের চুল বেঁধে দিয়ে হঠাৎ ঠোঁট কামড়ে ধরল সে। ভ্রু কুচকে কায়নাতের লম্বা চুলের দিকে তাকিয়ে বলল, তোমার চুলগুলো সুন্দর, মানে একটু বেশিই সুন্দর। এমন চুল আমার মেয়ের মাথায় হবে? কায়নাত চোখ মেলে ঘাড় ঘুরিয়ে অর্ণের দিকে তাকালো। তার চোখে যেন এক ঝিলিক খেললো। ঠোঁট বাঁকিয়ে মুচকি হেসে বলল, আপনি নিশ্চিত করে ফেলেছেন আমাদের মেয়ে হবে? অর্ণ গম্ভীর ভঙ্গিতে বলল, হবে। এমন চুল, এমন চোখ, এমন মুখায়ব শুধু মেয়ের মধ্যেই মানাবে। আমার মেয়ে হবে, তাতে আমার কোনো সন্দেহ নেই। মেয়ে না হলে যদি ছেলে হয়? অর্ণ একটু থেমে তার মাথায় আলতো চাপ দিল। তারপর নিচু গলায় বলল, আমার তেমন ছেলে হলে আমার মতো গম্ভীর আর রাগী হবে, মেয়ে হলে হাসি খুশি স্বভাব পাবে তোমার মতো। কায়নাত খিলখিল করে হাসলো। অর্ণ সহ তার 3 ভাই মেয়ের জন্য জামা কাপড় কিনে আলমারি ভরে ফেলেছে। এরা ধরেই নিয়েছে তার মেয়ে হবে। অর্ণ চৌধুরী একটা টুকটুকে পাখি হবে, সারাদিন চাচাদের কোলে কোলে ঘুরবে আর সারা রাত বাবার বুকের উপর শান্তিতে ঘুমাবে। কত স্বপ্ন সবার। কায়নাত মুচকি হেসে অর্ণের দিকে তাকিয়ে বলল, যদি মরণ হয়, মরে গেলে মনে থাকবে এই কিশোরীলাল বউকে? অর্ণ ছোট্ট করে জবাবে বলল, তোমার দুয়ারে মরণ আসার আগে যেন আমার দুয়ারে দেখা হয়। কায়নাত পেছন দিকে হেলে অর্ণের বুকের সাথে ঘেঁষে বসলো। দুপাশ দিয়ে অর্ণের হাত পেটের উপর রেখে বলল, মরণ যেন না হয়। আমার অনেক বছর আপনার সাথে বেঁচে থাকার শখ, আপনার সাথে পুরো জীবনটা উপভোগ করার শখ। যদি মরে যাই, তাহলে আপনাকে জ্বালাবো কি করে? মরণ আটকাবার মতো সাধ্য তো আমাদের নেই। তবে যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন, ততদিন তোমাকে এই বুকে এমন করেই আগলে রাখবো। কায়নাত চুপটি করে এমন করেই বসে রইল। কত শখের এই সংসার, সে না থাকলে সংসারটা গুছিয়ে রাখবে কে? খানিকক্ষণ পর পর দীর্ঘশ্বাসের শব্দ ভেসে এলো। অর্ণ ওকে বালিশে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। কায়নাত ঘুমিয়ে গেছে। অর্ণ হাত ভর দিয়ে কাত করে বউয়ের দিকে তাকিয়ে আছে। আগের থেকে মোটা হয়েছে কায়নাত। হাত পা তো এমনিতেই ছোট ছোট, এখন আরো ছোট ছোট মনে হয়। কায়নাত যখন অর্ণকে খাইয়ে দেয়, তখন অর্ণের মনে হয় কোনো এক বাচ্চা মেয়ে হাতের মুঠোয় 2-1টা ভাত নিয়ে খাইয়ে দিচ্ছে। অর্ণর চোখ দুটো নরম হয়ে এলো। কায়নাতের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হলো, এটাই তার সবচেয়ে বড় পাওয়া। কত ঝড়ঝাপটা গেছে, কত কষ্ট গেছে, তবুও এই মেয়েটা তার জীবনকে আলোয় ভরিয়ে দিয়েছে।
হঠাৎ পাশ ফিরতে অন্য দৃষ্টি গেল কায়নাতের ছোট হাতের আঙুলগুলোর দিকে। বাচ্চার মতোই গলার কোমল। ওর বুকের ভিতর একটা অদ্ভুত টান খেলে গেল। নিঃশব্দে সেই আঙুলগুলো নিজের মুঠোয় নিয়ে ফিসফিস করে বলল, আমার দুনিয়া তুমি। কথাটা উচ্চারণ করেই থেমে গেল সে। ভিতরে ভিতরে রাগে এই মানুষটাও কেমন যেন চোখ ভিজে উঠল। হঠাৎ ঘুমন্ত কায়নাত নড়ে চড়ে উঠল। মৃদু স্বরে বিড়বিড় করে বলল, অর্ণ। অর্ণ তাড়াতাড়ি ঝুঁকে এসে ফিসফিস করে বলল, হ্যাঁ আমি আছি। কায়নাত চোখ না খুলে হাত বাড়িয়ে অর্ণের টি শার্টের কলার মুঠো করে ধরল। শিশুর মতো নিশ্চিন্ত গলায় বিড়বিড় করতে লাগলো। বাইরে তখন রাত নেমেছে। জোনাকির আলো জানালার ফাঁক দিয়ে ভেতরে এসে পড়ছে। অর্ণ ধীরে ধীরে কায়নাতের কপালে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। এই সংসার, কায়নাত আর অনাগত সন্তান, এই তিনটাই এখন অর্ণ চৌধুরীর দুনিয়া। সবকিছুই তো তাদের। 2-3 দিন পর আতিয়া বেগম আর রাহেলা বানুকে নিয়ে এলো আদাল। আতিয়া বেগম কায়নাতের জন্যই এসেছেন। মনটা সবসময় মেয়েটার কাছে পড়ে থাকে। তাই আজকের চৌধুরী বলেছেন ঢাকায় গিয়ে কিছুদিন থাকতে। তিনিও দেরি না করে চলে এলেন। আতিয়া বেগম কায়নাতকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছেন। সেখানে বাড়ির সব মেয়েরাই উপস্থিত। আদিত্য নিশার নাকে বরাবর কামড় দিয়েছে। খালাকে বিরক্ত করছে। নিশা রাগ দেখালো। বাচ্চাটার নরম গাল আলতো করে চেপে ধরে বলল, মার খাবি আদি? নাক কামড়াচ্ছিস কেন? তোর মা তোমাকে তোমার তোর মা তোমাকে খেতে দেয় না? আদিত্য খালামনের বুকের সাথে লেপ্টে গলার লকেট নিয়ে টানাটানি শুরু করলো। মুখের পানি দিয়ে নিশার গলা ভিজিয়ে গেছে। খাবে সে, তাই খিটখিট করছে। নিশা বোনের দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলল, তোর পেটের ছাও আমার কাছে সারাদিন দিয়ে রাখিস কেন? মা তুই নাকি আমি? এখন থেকে খাওয়াবো আমি। নুসরাত বলল, খাওয়া? আমি খাওয়াবো কি করে? এই নাটক বন্ধ করে খাওয়া ওকে। আদিত্য যাবে না মায়ের কোলে? খালামনির কোলে চিপকে লেগে রইল। সাইমা রান্নাঘর থেকে ফিদার এনে দুধ নিয়ে এলো। নিশার হাতে দিতে সে আদিত্যর মুখে ধরল। এসব দেখে রাহেলা বানু বললেন, সুখেই আছে তাহলে সবাই। নুসরাত তো ভালোই পোলা নিয়ে দিব্যি আছে। ছোটটার কি খবর? আতিয়া বেগম বললেন, অর্ণের এক বন্ধুর সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। আংটি বদল করে রেখেছে। ছেলে বিদেশ থেকে ফিরলে বিয়ে হবে। অর্ণের বন্ধু। তোমরা কি সবাই বুড়া বুড়া পোলা চোখে দেখো? কায়নাত আর নিশা দুজনেই হকচকিয়ে তাকালো। বুড়ো কাকে বলছেন? কায়নাত যেন খুব লাগলো কথাটা। সে কপাল কুঁচকে ফেললো। আপনি কাকে বুড়ো বলছেন বলো দাদি? তোমার জামাইরে কইছি। ওর বিয়ার বয়স পার হয়েছে আরো 1 যুগ আগে। আর ওই বিয়া করছে 2 দিন আগে। বুড়া হইল না? গোষ্ঠীর সব পোলার মাথায় সমস্যা। হাসান তো চুল পাকার পর বিয়ে করলো। নাজরিন তো বিয়ার কথা শুনলেই ছ্যাদ করে ওঠে। নাজরিন, আদাল আর আইমান কি করব? না জানি আদাল আর আইমান কি করব? নিশা বিরক্ত হয়ে মাথা নিচু করে রেখেছে। কায়নাত রাগ হচ্ছে। এমনিতেই আজকাল মেজাজ খারাপ থাকে। তার মধ্যে রাহেলা বানুর আজের কথাগুলো যেন কাটার মতো লাগছে। বিয়ারুজ বেগম বউ আর মেয়ের অবস্থা দেখে বুঝতে পেরে কথা এড়িয়ে বলল, তোমরা কিছু খাবে বানিয়ে দিব? নুসরাত বলল, কিছু হালকা নাস্তা বানাতে। বেহরুজ বেগম রান্নাঘরে যেতে আবার রাহেলা বানু বকবক শুরু হলো। সবাই চুপচাপ তার কথা গিলতে লাগলো। কিছু করার নেই। এই মহিলাকে একটা কথা বললে তিনি 10টা কথা শুনিয়ে দিবেন। কেটে গেল মাসখানেক। চোখের পলক সময় চলে যাচ্ছে। কায়নাতের পেট আরো ভারী হয়েছে। এখন সে উঠতে বসতে পারে না। অনেকে সবসময় বউয়ের সাথে আঠার মতো লেগে থাকতে হয়। সেদিন গভীর রাত ছিল। বাইরে পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছিল। আর জুন মাসের 3 তারিখ রবিবার। সেই দিন গভীর রাত ছিল। বাইরে পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছিল। জুন মাসের 3 তারিখ রবিবার রাত 2:37। এখানে লেখিকা একটি ছোট মেসেজ দিয়েছে। আগের পর্বে মাস ফুল লিখেছিলাম, ঠিক করে দিয়েছি। চারপাশটা ভীষণ নীরব। অন্য ঘরে লো পাওয়ারের এসি চলছে। কায়নাতে শীত শীত লাগায় পাতলা চাদর জড়িয়ে অর্ণের শরীর ঘেঁষে ঘুমিয়েছিল। অর্ণ তো আর বউকে জড়িয়ে ধরতে পারে না, তাই কিছুটা চেপে ঘুমানোর চেষ্টা করে। হঠাৎ কায়নাতের ঘুম ভেঙে গেল পেটে ব্যথায়। ধীরে ধীরে ব্যথা যেন বেড়েই চলছে। গলা শুকিয়ে এলো ভয়ে। এক হাত পেট চেপে ধরে অন্য হাত দিয়ে অর্ণকে ঝাঁকালো।
চিৎকার করে উঠল সে। অর্ণ হুড়মুড়িয়ে উঠে বসলো। আতঙ্কিত হয়ে কায়নাতের চিৎকার শুনতেই ঘরের লাইট অন করলো। কায়নাত বিছানার চাদর খামচে ধরে চিৎকার করে উঠল, ও আল্লাহ, আমার রুহু বের হয়ে গেল, আল্লাহ রে! অর্ণর বুকটা কেঁপে উঠল মুহূর্তে। হত বিহম্বল দিশেহারা চোখে সে ছুটে এলো কায়নাতের কাছে। ব্যথা উঠেছে। কোথায় কষ্ট হচ্ছে বলো? কায়নাতের মুখ ফ্যাকাশে, ঘাম ঝরছে কপাল বেয়ে। সে আর্তনাদ করে বলল, আমার পেট, ও আল্লাহ, আর পারছি না। অর্ণ কায়নাতের মাথার পাশে হাত রেখে কেসে উঠল। তারপর হঠাৎ নিজের সমস্ত শক্তি দিয়ে দরজার দিকে ছুটে গিয়ে ঝট করে খুলে চিৎকার করলো, মা, প্রেম, নিশা, তাড়াতাড়ি গাড়ি বের কর, কায়নাতের ব্যথা উঠেছে। চেঁচামেচিতে মুহূর্তে পুরো বাড়ি জেগে উঠল। প্রেম, আদাল, আইমান ছুটে এলো ভাইয়ের ঘরে। তাদের পেছনে নুসরাত, নিশা আর বেহরুজ বেগমও। সবাই একসাথে এসে দেখে বিছানার চাদর ভিজে গেছে। নুসরাত বিস্মিত হয়ে বলে, আল্লাহ, প্রসাব পানি ভেঙে গেছে। বেহরুজ বেগম আতকে উঠে তাড়াতাড়ি কায়নাতকে বুকের কাছে টেনে নিয়ে বললেন, হায় আল্লাহ, এক্ষুনি হাসপাতালে নিতে হবে। অর্থ ইতিমধ্যে ফোনের ড্রাইভারকে ডাকছে। শরীরটা কাঁপছে, তার ঠোঁট শুকিয়ে গেছে। বারবার কায়নাতের মুখে হাত বুলিয়ে বলছে, আমি আছি, তুমি ভয় পেও না, কিছু হবে না। কায়নাত ব্যথায় চিৎকার করে আবার বিছানার চাদর আঁকড়ে ধরল। অনের বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। সে কায়নাতের কানে ঝুঁকে কাপা গলায় বলল, আর একটু সাহস রাখো জান। নিধি দৌড়ে এসে একটা শাল নিয়ে কায়নাতের গায়ে জড়িয়ে দিল। আতিয়া বেগম আর রাহেলা বানু দৌড়ে এলেন। আতিয়া বেগম কায়নাতের অবস্থা দেখে বললেন, ওরে হসপিটালে নেওয়ার মতো সময় নেই। অর্ণ, তোরা বাইরে যা। অর্ণ কায়নাতের হাত শক্ত করে চেপে ধরে ডুকরে উঠল। ওকে হসপিটাল না নিলে সমস্যা হবে দাদি। রাহেলা বানু এলোমেলো চুল ঠিক করতে করতে ব্যস্ত কণ্ঠে বললেন, তুই বাইরে অর্ণ, ওর কিছু হইব না। কায়নাত অর্ণকে চেপে ধরে আহাজার করে বলল, আমি বাঁচবো না, আমি আর বাঁচবো না। বেহরুজ বেগম ছেলেদের দিকে তাকিয়ে কড়া গলায় বললেন, তোমরা বাইরে যাও। অর্ণ কায়নাতের হাত থেকে নিজেকে ছাড়াতে চাইল না। বেহরুজ বেগম কঠিন চোখে তাকিয়ে বললেন, তোমাকে আমি ডাকবো সময় হলে, এখন বাইরে যাও অর্ণ। অর্ণর চোখ লাল হয়ে উঠল, চোখে পানি জমে উঠেছে। তবুও দাদির কথায় ধীরে ধীরে হাত সরল। কায়নাত অর্ণকে আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে যাবেন না, যাবেন না। অর্ণ কপালে চুমু খেয়ে কাপা গলায় বলল, আমি দরজার ওপাশেই আছি, শুধু ডাক দিলেই আসবো, ভয় পেও না। তার ভারী পা ফেলে বাইরে চলে গেল। বেহরুজ বেগম দরজা লাগিয়ে দিলেন। ঘরের ভেতর এখন শুধু মহিলাদের ভিড়। আতিয়া বেগম কায়নাতের মাথার পাশে বসলেন। রাহেলা বানু আয়না জল গরম করে বললেন, নিধি, নুসরাত, নিশা সবাই ছুটোছুটি করছে। কায়নাত ব্যথায় ছটফট করছে। তার মুখ ফ্যাকাশে, ঘামে ভিজে গেছে শরীর। প্রতিটি চিৎকার যেন ফাটিয়ে বেরোচ্ছে, ও আল্লাহ, আর পারছি না। আতিয়া বেগম তার কপালে হাত বুলিয়ে শান্ত করতে লাগলেন, সাহস রাখ, একটু শক্ত হ। কায়নাত লম্বা লম্বা শ্বাস ফেলে সূরা রাফ আল রাফ আয়াত 54 পড়তে শুরু করলো। সূরা আল রাফাত আয়াত 54। ইন্না রব্বাকুম উল্লা জালাল্লি খল্লাজি খলাক্কাস সামাওয়াতি ওয়াল আরদা বিসাওয়াতি আইয়ান্না মিন সুমাত্তাহা আল আরশি ইজুগলিশিল লাইলালান নাহার ইয়াতলুবুহু হাসিত্তা ওয়াশ শামহা ওয়াল কাম্মারা ওয়ান নুজুমা মুসাকরাখাতিন বিরামরিহি আলালাহুল খলুকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। অর্ণ বাইরে পায়চারি করছে। প্রেমার আদল তার কাঁধে হাত রেখে শান্ত করতে চাইছে। অর্ণ ঠোঁট শুকিয়ে গেছে, দুহাত জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে দরজার সামনে। মনে হচ্ছে মুহূর্তে দরজা ভেঙে ভেতরে ঢুকে যাবে। মাশফিক চৌধুরী চিন্তিত হয়ে মেঝেতেই বসে আছেন। হঠাৎ ভেতর থেকে কায়নাতের তীব্র চিৎকার ভেসে এলো। অর্ণ ছুটে দরজায় ধাক্কা মারল, দাদি, দরজা খোলো, আমি থাকবো কায়নাতের সাথে। ওপাশ থেকে কেউ কোনো উত্তর দিল না। ভেতরে তখন ব্যস্ততা চরমে। কায়নাত কাপা হাতে নিশার হাত চেপে ধরে হাঁপাতে হাঁপাতে বলল, আমার যদি কিছু হয়, তোমার ভাইকে দেখে রেখো। নিশা চোখ মুছতে মুছতে মাথা নাড়ল, কোনো কিছু হবে না, তুমি শুধু শক্ত হও।
গড়াতে গড়াতে অনেকটা সময় পেরিয়ে গেছে। হঠাৎ কায়নাত আর্তনাদ করে শরীর কাঁপিয়ে দিল। তারপর হঠাৎ ঘরে ভেসে উঠল এক ক্ষীণ কান্নার শব্দ। সবাই থমকে গেল এক মুহূর্তের জন্য। নিধি আনন্দে চেঁচিয়ে উঠল, আল্লাহ, বাচ্চা হয়েছে! আতিয়া বেগম চোখ মুছলেন। রাহেলা বানু হাঁ করে তাকিয়ে রইলেন। নুসরাত নিঃশ্বাস ফেলে বলল, মেয়ে না ছেলে? ছেলে হয়েছে নাকি মেয়ে? মেয়ে হয়েছে মা, আমি ফুপে হয়েছি। নিশা খুশিতে চিৎকার করে উঠল। কথাখানা অনর কানে যেহেতু হাঁটু যেতেই হাঁটু ভেঙে এলো তার। দরজার সামনে বসে হাত দিয়ে চোখ ঢেকে ফেলল কান্না লুকাতে। মাশফিক চৌধুরী নিচে হয়ে ছেলের কাঁধে হাত রাখলেন। নারী পেঁচানো বাচ্চাটাকে কোন রকম পরিষ্কার করে আতিয়া বেগম কায়নাতের বুকের উপর দিয়ে বললেন, কায়নাত কাঁদছে। তোর মেয়ে কায়নাত কাঁদছে। ঠোঁটের কোনায় হাসি থাকলেও চোখে জল। আতিয়া বেগম আলতো করে নবজাতকটার নাড়ি কেটে কাপড় মুড়িয়ে দিলেন। চারপাশে নরম আলো। ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা শুরু। শুধু কায়নাতের চাপা কান্না আর শিশুটার ক্ষীণ কান্নার শব্দ শোনা যাচ্ছে। আতিয়া বেগম বাচ্চাটার শরীর যত্ন করে পরিষ্কার করছেন। কায়নাত আধা বন্ধ চোখে তাকিয়ে আছে। ঠোঁটে কাঁপা হাসি, কণ্ঠটা ভাঙা কণ্ঠে বলল, ওকে ওর বাবার কাছে নিয়ে যাও। আতিয়া বেগম মৃদু হেসে বললেন, ঠিক আছে। তারপর সযত্নে বাচ্চাটাকে কাপড়ে জড়িয়ে নিলেন তিনি। নবজাতকের ছোট্ট মুখ লালচে আভা, চোখ বন্ধ, ঠোঁট কাঁপছে সামান্য। আতিয়া বেগম বাচ্চাটাকে নুসরাতের হাতে দিয়ে বললেন, নিয়ে যাও, অনির কোলে দিবি। নুসরাত সাবধানে কোলে নিয়ে বাইরে বেরিয়ে এলো। দরজার ঠিক বাইরে বসে আছে অর্ণ, অস্থির, কাঁপা কণ্ঠে নিঃশব্দে নামটা উচ্চারণ করছে বারবার, আল্লাহ। নুসরাত এগিয়ে এসে কোমল গলায় বলল, ভাইয়া। অর্ণ মাথা তুলল ধীরে। নুসরাত অ্যাঙ্কেল হেসে বলল, তোমার মেয়ে হয়ে অর্ণ মাথা তুলল ধীরে। নুসরাত অ্যাঙ্কেল হেসে বলল, তোমার মেয়ে হয়েছে। হাত দুটো কাঁপছে তার। বাচ্চাটার মুখ দেখার আগে কায়নাতের কথা জিজ্ঞাসা করলে নুসরাত বলে, কায়নাত ঠিক আছে। অর্ণ উঠে দাঁড়ায়, চোখ তুলে মেয়ের মুখের দিকে তাকায়। লাল টুকটুকে মেয়ে হয়েছে তার। কাঁপা হাতে ছোট্ট দেহটা যখন অর্ণার বাহুর ভেতরে এলো, সে অনুভব করলো বুকের ভেতরে একটা নরম উষ্ণতা ছড়িয়ে পড়েছে। চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রু। নুসরাত নিঃশব্দে ঘরে ঢুকে গেল। ভেতরে তখন সবাই কায়নাতকে পরিষ্কার করার কাজে ব্যস্ত। আতিয়া বেগম কাপড় বদলাচ্ছেন, নিশা তোয়াল এনে দিচ্ছে। কায়নাত চোখ বন্ধ করে শ্বাস নিচ্ছে ধীরে ধীরে। তার ঠোঁটে তখন এক টুকরো তৃপ্তি হাসি। বাইরে অর্ণের কোলের ভিতর ছোট্ট শিশুটু বাবার কোলে শুয়ে আছে। প্রেম আদাল আইমান ঝেঁকে ধরেছে ভাইকে। 3 চাচা মিলে চকচকে চোখ মেলে তাকিয়ে আছে ভাতিজির দিকে। টুকটুকে লাল গোলাপের মতো শিশু। অর্ণ মেয়ের কানের কাছে আজান দেওয়ার পর ইকামত শেষ করে বুকের সাথে আলতো করে মিশিয়ে নিল। চোখে তখনও পানি। মাশফিক চৌধুরী ছেলের কাঁধে হাত রেখে নাতনির মুখখানা দেখে মাশাল্লাহ বললেন। প্রেম ভাইয়ের কান্না দেখে নাক কুচকে দুহাত বাড়িয়ে বলল, মেয়েদের মতো নাটক করা বন্ধ করে আমার কোলে দাও ওকে। অর্ণ মেয়ের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, আমি রাখি কিছুক্ষণ? কতদিন অপেক্ষা করেছি আমার মায়ের মুখটুকু প্রাণ ভরে দেখব বলে, আজ দেখি। প্রেম হাত গুটিয়ে নিল। তার ভীষণ হিংসা হচ্ছে। নুসরাতের পুচকের পর এখন অর্ণেরও একটা পুচকু হয়েছে। তার কবে হবে? অর্ণ সেখানেই মেঝেতে বসে পড়ল। বুকে ছোট্ট মেয়েটা 2 হাতের মাঝে আলতো করে আবদ্ধ করে রেখেছে, যেন ভয় কেউ এসে কেড়ে নেবে বাচ্চাকে। চুপচাপ তাকিয়ে আছে শিশুটির মুখের দিকে। ছোট্ট নাক, সরু চোখের পাতাগুলো কাঁপছে হালকা করে। গোলাপি ঠোঁট দুটো বন্ধ, মাঝে মাঝে অচেতন শিশুর মতো একটুখানি নিঃশ্বাসের শব্দ। অর্ণের বুকের ভেতরটা যেন হু হু করে উঠল। অদ্ভুত এক শান্তি, যা কোনোদিন অনুভব করেনি। শিশুটার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর আবার তাকিয়ে রইল, যেন চোখ সরাতে পারছে না। তার মেয়ে তারই কোলে শুয়ে আছে। এর যে শান্তির আর কিছু হয় বুঝি? তার তো মনে হচ্ছে পুরো জগৎ থমকে গেছে এই মুহূর্তে। বাচ্চাদের মতো অন্যের ঠোঁট ভেঙে এলো। প্রেম হাত বাড়িয়ে বাচ্চাকে কোলে নিতে অন্য চোখের উপর হাত রাখলো। পরিপূর্ণ জীবন তার। আল্লাহর কাছে দুহাত তুলে
যা চেয়েছে আল্লাহ তাকে তার থেকে বেশিই দিয়েছে। মাঝে কাটলো মাসখানেক। কায়নাত সুস্থ। মেয়ের নাম রাখা হয়েছে আকিকা করে। অর্ণ মেয়ের নাম রেখেছে কাশরিকা। কাশরিকা চৌধুরী অর্ণি। বাবা মায়ের মতো টুকটুকে হয়েছে। চাচা সব কাজ বাদ দিয়ে এখন আদিত্য আর কাশকিকাকে নিয়ে পড়ে থাকে। প্রেম এই কয়েকদিনে একদিনও হসপিটালে যায়নি। আদালত ভার্সিটি না গিয়ে অর্ণের ঘরে পড়ে থাকে। 4 ভাই মিলে 2টা পুতুলকে নিয়ে ঝগড়া করে। অর্ণ এই 1 সপ্তাহ ভীষণ বিরক্ত হয়ে গেছে। মেয়েকে সে ভাগেই পায় না। সবাই খুশি থাকলেও রাহেলা বানু মুখ গম্ভীর। তিনি এখন অব্দি কাশরিকাকে কোলে নেননি। এতে অবশ্য অর্ণের কিছু আসে যায় না। এখন দুপুর, কায়নাত মেয়েকে খাওয়াচ্ছে। পাশে আতিয়া বেগম বসে আছেন। অর্ণ কায়নাতের থেকে একটু দূরত্ব রেখে উপর হয়ে ঘুমাচ্ছে। রাতে মেয়ের জন্য ঘুম হয় না তার। আতিয়া বেগম কায়নাতের মায়া মুখখানা দেখে বললেন, আমি বলছিলাম না একদিন তুই খুব সুখী হবি। কায়নাত মুচকিয়ে হাসলো আর চোখে একবার অর্ণকে দেখে মেয়ের দিকে তাকিয়ে বলল, সব সুখ আমার হয়েছে দাদি। আমার সব আছে, স্বামী, সন্তান, বড় একটা পরিবার, সব আছে। আতিয়া বেগম গাল ভরে হাসলেন। মেয়েটার সুখ দেখে যেন তার প্রাণটা জুড়িয়ে গেল। এই তো চেয়েছিলেন তিনি, মেয়েটার একটুখানি স্বামীর ঘরে সুখ। কাশরিকা ঘুমিয়ে গেছে খেতে খেতে। কায়নাত ওকে সাবধানে বাবার পাশে শুইয়ে দিতে আতিয়া বেগম ঘর থেকে বেরিয়ে গেলেন। কায়নাত এলোমেলো ঘর পরিষ্কার করে বিছানায় আসতে অর্ণ উঠে গেল। মেয়ের নাকে নাক ঘষে কানে কানে ফিসফিস করছে সে। কায়নাত রাগ দেখিয়ে দাঁত কটমট করে বলল, এত কষ্ট করে ঘুম পাড়িয়েছি ওকে আর আপনি আর আপনি ওকে জাগাচ্ছেন? অর্ণ তাকালো কায়নাতের দিকে। মেয়েটা এখন আর কিশোরী নেই। 18 বছর হয়ে গেছে এই মেয়ের। দেখতেও বেশ বড় বড় লাগে। অর্ণ উঠে বসলো। কায়নাতের হাত টেনে নিজের নিকট এগিয়ে এনে গলায় নাক ঘষে বলল, দিন দিন ভীষণ সুন্দর হয়ে যাচ্ছেন মিসেস অর্ণ। কায়নাত মুচকি হাসলো লুকিয়ে। অর্ণ হঠাৎ ঘাড়ে দাঁত বসাতে কায়নাত চাপড় মারল অর্ণের মাথায়। এসব কামড়াকামড়ি কোথা থেকে শিখেছেন আপনি? তোমার মেয়ের থেকে। কায়নাত বিরক্ত হয়ে অর্ণকে ঠেলে ওয়াশরুমে পাঠালো। ফ্রেশ হয়ে বের হয়ে দেখলো মেয়ে জেগে গেছে। সে মায়ের কোলে শুয়ে আছে। অর্ণ এসে মেয়েকে কোলে তুলে নিল। ছোট্ট ছোট্ট চুমু এঁকে দিল মেয়ের সারা মুখে। কায়নাত নাক মুখ কুচকে বলল, বাচ্চাদের মুখে চুমু খেতে হয় না। অর্ণ থামলো না, অমন করেই চুমু খেলো। মেয়ের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, কতদিন আমি অপেক্ষা করেছি আমার আম্মাজানকে বুকের মধ্যেও শক্ত করে জড়িয়ে ধরে রাখবো। আজ আমার আম্মু আমার কোলে শুয়ে আছে, তাই না বাবা? কাশরিকে বাবার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, পা দুটো উঁচু করে রাখা। অর্ণ পায়ে চুমু খেলো। কায়নাত অর্ণের পাগলামি দেখে বলল, আপনি বলেছিলেন আমার বাচ্চাটাকে নষ্ট করতে। আজ যদি সত্যি কাজটা করতাম তাহলে সে আপনার কোলে থাকতো। অর্ণের চোয়াল নরম হলো। দীর্ঘশ্বাস ফেলে বলল, কেন বলেছিলাম সেটাও তো তুমি জানো। হয়তো ওকে আমি পেতাম না, কিন্তু তোমাকেও হারাতে পারবো না। তুমি ছাড়া নিশ্চয়ই অর্ণ চৌধুরী। কায়নাত মিষ্টি হেসে অর্ণের শরীর ঘেঁষে বসলো আর চোখে মেয়ের দিকে তাকিয়ে বলল, আপনার রাজকন্যা আপনার মতোই দেখতে হয়েছে। তার স্বভাবটা হয়েছে মায়ের মতো দুষ্টু। দুজনে হেসে ফেললো। অর্ণ এক হাতে মেয়েকে ধরে অন্য হাত দিয়ে কায়নাতকে জড়িয়ে ধরলো। কাশরিকা তখন বাবার আঙুল ধরে রেখেছে। ছোট ছোট পা নাড়িয়ে বাবার দিকে তাকিয়ে আছে। যদিও তেমন বোঝা যায় না, তবুও নাক আর চোখ দুটো বাবার মতোই হয়েছে বোধ হয়। হঠাৎ নিশা দরজায় নক করে বলল, পড়শি এসেছে দেখা করতে। কায়নাত অবাক হয়ে অর্ণের দিকে তাকালো। উনি কেন এসেছেন? অর্ণ জানে না। সে নিশাকে বলল ওকে উপরে পাঠিয়ে দিতে। খানিকক্ষণ পর পড়শি একটা শপিং ব্যাগ নিয়ে ঘরের ভিতর এলো। কায়নাত আর অর্ণকে একসাথে দেখে মুচকি হাসলো। কাছে এগিয়ে আসতে কায়নাত বসতে দিল তাকে। কেমন আছো অর্ণ? অর্ণ গম্ভীর মুখে ভালো বলল। কায়নাত বলল, আপনি হঠাৎ এই বাড়ি? তোমার মেয়েকে দেখতে এলাম। নাম কি ওর? কায়নাত নাম বলল। পড়শি ওকে কোলে নিতে চাইলে কায়নাত সাবধানে ওর কোলে তুলে দিল। পড়শি বাচ্চাটার মুখখানা দেখে বলল, ভীষণ মিষ্টি দেখতে হয়েছে, অর্ণের মতোই হবে মনে হচ্ছে। কায়নাত যেন পড়শির এত ভালো রূপ হজম করতে পারছে না। আজ এতগুলো মাস পর হঠাৎ দেখা
দেখায় দিয়েছে, আবার মেয়েকে কোলে নিয়ে প্রশংসাও করছে। পড়োশি শপিং ব্যাগটা কায়নাতের হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা বাবুর জন্য। কায়নাত ব্যাগটা পাশে রেখে বলল, আপনি কিছু খাবেন? চা কিংবা কফি? কফি হলে ভালো হতো। কায়নাত মাথা নাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। পড়োশি চোখ তুলে তাকালো অর্ণের দিকে। অর্ণ চুপচাপ বসে আছে দেখে সে বলল, জীবনে ভালো মুহূর্তগুলো তোমার সাথে কাটিয়েছি অর্ণ। আজ বহু বছর পর দিনগুলোর কথা মনে হলো। মুহূর্তগুলো তো আর ফিরে আসবে না, তবে আজ আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। অর্ণ মেয়েকে নিজের কাছে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি তুমি আমার জীবন থেকে না গেলে এত সুখ বোধহয় আমার কপালে আসতো না। ফুলের মতো পবিত্র এক নারীকে ফুলের মতো পবিত্র এক নারীকে নিজের জীবন সঙ্গী হিসেবে পেতাম না। আমার সাদা কালো জীবনের রঙে রঙিন করেছে সে। তোমাকে ধন্যবাদ, ধন্যবাদ আমার জীবন থেকে সরে যাওয়ার জন্য। পরশের চোখ ভিজে উঠল। লোভে পড়ে সে কি পাপ করেছিল তাও ভুলে ঘৃণা হয় নিজের প্রতি। তাও ভাবলে ঘৃণা হয় নিজের প্রতি। অর্ণও তো তাকে ভালোবাসতো, কিন্তু সে কি করেছে? সোজা মাটি থেকে টেনে ছুঁড়ে ফেলেছিল তাকে। আজ আফসোস হচ্ছে, ভীষণ আফসোস হচ্ছে নিজের ভাগ্যের উপর। কায়নাত এলো খানিকক্ষণ পর। পড়োশিকে কফি দিয়ে অর্ণের পাশে বসলো। পড়োশি কফির কাপটা হাতে নিয়ে নিঃশব্দে তাকিয়ে রইল অর্ণ আর কায়নাতের দিকে। দুজনের মুখে শান্তির ছায়া। মেয়েটা বাবার কোলে ঘুমিয়ে আছে। একদিনের জন্য হলেও যাকে নিজের করে চেয়েছিল, আজ সে অন্যের জীবনে অবিচ্ছেদ্যের অংশ। পড়োশি গলা কেঁপে উঠল বোধ হয়, তবুও বলল, তোমরা খুব সুখে আছো মনে হয়। কায়নাত মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন তাতেই আমরা ধন্য। অন্য শান্ত গলায় বলল, জীবনের প্রতিটি মানুষই আমাদের কোনো না কোনো শিক্ষা যায়। তুমি দিয়েছ হারানোর মূল্যটা শেখার। পড়োশি মাথা নিচু করে ফেলল। চোখের কোণে জমে থাকা জল সে হাতের আঙুলে মুছে ফেলতে গিয়ে বলল, আমার হয়তো প্রাপ্যই ছিল না তোমার মতো একজন মানুষ। ভুল করেছি অর্ণ, কিন্তু বিশ্বাস করো, তুমি সুখে আছো জেনে আমার সত্যি ভালো লাগছে। কায়নাত চোখ সরিয়ে তাকিয়ে রইল মেয়ের দিকে। তার ভেতর কোথাও ঈর্ষা নেই। সে মেয়েটার দিকে তাকিয়ে বলল, জীবন সবসময় দ্বিতীয় সুযোগ দেয় না। যা হওয়ার ছিল হয়ে গেছে। আপনি চাইলেও আর অতীত ঠিক করতে পারবেন না। যা হয়েছে সব ভুলে নতুন করে জীবন শুরু করুন। আল্লাহর কাছে ক্ষমা চান, দেখবেন সব ঠিক হয়ে গেছে। পড়োশি মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো। তাকে যেতে হবে। সে আরেকবার কাশরিকার ঘুমন্ত আনন্দ দেখে বলল, সব সুখ তোমাদের হোক। 3 বছর পর কেটে গেছে অনেকটা সময়, মাঝে কেটেছে 3টা বছর। এই 3 বছরে কত কিছু বদলে গেছে, শুধু বদলায়নি অসম প্রেমের ভালোবাসাগুলো। আগামীকাল কানাডা থেকে ফিরছে স্বার্থরা। 4 বছর পর নিজেদের দেশে ফিরে আসছে 3 বন্ধু। স্বার্থ আসার খুশিতে নিশা পাগল প্রায়। নিশা এখন আর আগের মতো বাচ্চা নেই, সে বেশ বড় হয়েছে। সামনেই তার বিয়ে। লাল টুকটুকে বউ করে নিয়ে যাওয়ার জন্য তার স্বার্থ ভাই আসছে খুব শীঘ্রই। অর্ণের রাজকন্যার বয়স এখন 3 চলছে। আদিত্য আর সে সারাদিন মারামারি করতেই থাকে। অর্ণ সেই কিশোরী লাল বউ এখন 21 বছরের যুবতী নারী। পড়াশোনার পাশাপাশি স্বামী সন্তান নিয়ে দিব্যি যাচ্ছে দিনকাল। মেয়েটা পড়বে না করেও স্বামীর আদেশ পড়াশোনায় ডুবে থাকতে হলো। চোখের পলকে দিন কেটে যাচ্ছে যেন। এই তো কয়েকদিন আগে কায়নাতের কোল আলো করে তার একটা ফুটফুটে মেয়ে হলো। আর আজ সেই মেয়েটা এত বড় হয়েছে। অন্য মেয়েকে নিয়ে বাইরে গিয়েছিল। বাবাকে পেলে মেয়েটার আর কিছু লাগে না। সে নিজেই মেয়েকে ফ্রেশ করিয়ে বিছানায় এসে বসলো। অন্য ঠোঁট চেপে কিছুক্ষণ কায়নাতের দিকে তাকিয়ে রইল। কায়নাত ঘরের কাজ করছিল। হঠাৎ করে অর্ণ লাগাম ছাড়া কথা শুনে সে কাজ ফেলে ফট করে তাকালো অর্ণের দিকে। দাঁত চিবিয়ে বলল, একটু তো লজ্জা শরম করুন বেহায়া লোক। মেয়ে যে পাশে বসে আছে, চোখে দেখছেন না? অর্ণ আর চোখে মেয়ের দিকে তাকিয়ে শুধায়, মেয়ে বাপের সাইডে, তাই মাইন্ড করছে না সে। অসভ্য লোক একটা। আসো না, দিন দিন জল্লাদের মতো হয়ে যাচ্ছে তুমি। কায়নাত হাতে রাখা কাশরিকার মোটা জ্যাকেট অর্ণের দিকে ছুড়ে মেরে বলল, আর একটা বাজে কথা বললে আপনার খবর আছে। অর্ণ শেষে উঠে দাঁড়ালো। বউয়ের নিকটে এগিয়ে যেতে কায়নাত দুপা পিছিয়ে গিয়ে চোখ রাঙালো।
অর্ণ একটানে বইয়ের কোমর জড়িয়ে ধরে কাছে আনতে কায়নাত হকচকিয়ে কিছু বলার আগে অর্ণ শুধায়, এই মেয়ে, বিয়ে হয়েছে আজ কত বছর? কায়নাত ভ্রুকুচকে বলল, অনেক বছর। তাহলে এখনো আপনি আপনি করো কেন? তুমি বলে ডাকো। কায়নাত মুখ বাঁকিয়ে বলল, বুড়ো বয়সে ভীমরতি। অর্ণ বলিষ্ঠ হাত দিয়ে কায়নাতের চোয়াল চেপে ধরে নিচের দিকে ফিরিয়ে বলল, আমার নাম ধরে ডাকো একবার। কায়নাত মানা করলো, সে কিছুতেই নাম ধরে ডাকতে পারবে না। অর্ণ আর চোখে মেয়ের দিকে তাকিয়ে দেখল সে উল্টো ঘুরে খেলনা নিয়ে খেলনায় ব্যস্ত। সে ঝুঁকে এসে হঠাৎ ওষ্ঠ চেপে ধরলো তার ওষ্ঠ দ্বারা। কায়নাত ছাড়া পেল বেশ কিছুক্ষণ পর। চোখ রাঙিয়ে অর্ণের বুকে ধাক্কা দিয়ে বলল, শান্তি মতো কাজ করতে দিন, না হলে উফ, আপনি খারাপ হচ্ছেন কিন্তু, খুব খারাপ হচ্ছে কিন্তু, ছাড়ুন আমাকে, আগে নাম ধরে ডাকো। ঠিক তখন কাশরিকা এসে বাবার পায়ে পা জড়িয়ে ধরল, ছোট ঠোঁটখানা নাড়িয়ে বলল, লাবতায়েব। অর্ণ হতভম্ব মেয়ের মুখে এই ডাক শুনে সে কটমট করে কায়নাতের দিকে তাকালো। বেয়াদব মহিলা, তুমি মেয়েকে এসব শেখাচ্ছ? সে কায়নাতকে ছেড়ে মেয়েকে কোলে তুলে নিল। নিশ্চিত একটু পর প্রেম কিংবা আদালে সে ওকে নিয়ে যাবে। সে মেয়ের ছোট নাক টেনে দিয়ে বলল, এই নামে তোমার মা ডাকে আমায়, বুঝছো? তুমি বাবা বলে ডাকবে কেমন? কাশিকা ঠোঁট উল্টে মায়ের দিকে তাকালো। কায়নাত মেয়ের দিকেই তাকিয়েছিল। সে মায়ের কোলে যাওয়ার জন্য হাত বাড়াতে কায়নাত কোলে তুলে নিল তাকে। কাশরিকা মায়ের কাঁধে মাথা রেখে বাবাকে বলল, বাবা, তোমাকে লাত্তায় বলে ডাকবো না। না মা। সে ঠোঁট উল্টে অভিমানী চোখে বাবার দিকে তাকিয়ে রইল। অন্য কোলে নিতে চাইলেও মায়ের কোল থেকে নামলো না। মেয়েটা হয়েছে একদম মায়ের মতো, জেদি, যা বলবে সেটাই করবেই। তখন দরজা ঠেলে ঘরে ঢুকলো আদিত্য। শীতের জ্যাকেট প্যান্ট পরে চোখে চশমা লাগিয়ে হিরোদের মতো এগিয়ে এলো। মামির কোলে কাশরিকাকে অমন করে বসে থাকতে দেখে বলল, কাশি, নিচে নেমে আয়। কাশরিকা ভাইয়ের গলা শুনে ফট করে নিচে তাকালো। অর্ণ আদিত্যের কাছে হাঁটু ভেঙে বসতে আদিত্য বলল, মামা, তোমার মেয়েকে আমি বিয়ে করব। অর্ণ ঠোঁট কামড়ে হাসল। আদি, আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব কেন? কেন দিবে না? ওকে বিয়ে করে আমি মারবো? কায়নাত চোখ বড় বড় করে তাকায়। তার মেয়েকে মারার জন্য এই ছেলে ওকে বিয়ে করতে চাইছে, ভাবা যায়? আদিত্য মামির শাড়ির আঁচল টেনে ধরে বলল। কায়নাত নিচু হয়ে মেয়েকে নামিয়ে দিতে আদিত্য কাশিকার এক হাত মুঠোয় নিয়ে বলল, চল, তোকে বিয়ে করব। কাশিকা বোকা বোকা চোখে আদিত্যর দিকে তাকিয়ে রইল। অর্ণ ঠোঁট কামড়ে হাসল। কায়নাত কপাল চাপড়ে বলল, আগে বড় হও আদি, তারপর আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিব। আদিত্য মামির কথা না শুনে কাশরিকাকে টেনে ঘর থেকে নিয়ে গেল। অর্ণ এগিয়ে গিয়ে দরজা লাগাতেই কায়না ফুঁসে উঠল রাগে। কি শুরু করেছেন আপনি? দরজা লাগালেন কেন? অর্ণ এক পা করে এগিয়ে ধীর কণ্ঠে বলল, খুব তো পালাই পালাই করছো কয়েকদিন, এখন কি করবে? কায়নাত বুকে হাত গুজে সোজা হয়ে দাঁড়ালো। অর্ণকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, আপনার প্রাণপ্রিয় বন্ধু ভেরস্কো হার্ডিয়ানের কথা মনে আছে নিশ্চয়? অর্ণার চোখ ছোট ছোট করে ফেলল। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? ও মা, ভয় দেখাবো কেন, একদম করে দেখাবো। অর্ণ বিরক্তিকর চাপা নিঃশ্বাস ফেলল। কায়নাতকে পাত্তা না দিয়ে একদম নিকটে এগিয়ে গিয়ে পাজা কোলে তুলে নিল। মেয়েটা ভোরকে চিৎকার করে বলল, ঠিক হচ্ছে না কিন্তু, নামান, আমার অনেক কাজ আছে। অর্ণ কায়নাতকে নিয়ে বিছানার নিকট এগিয়ে গিয়ে রিমোট দিয়ে ঘরের লাইট বন্ধ করে ফিসফিস করে বলল, আগে স্বামী, তারপর পুরো দুনিয়া। ডিসেম্বরের 19 তারিখ কাজ। সোমবার। নিধির প্রেগনেন্সির 1.5 মাস চলছে। প্রেমের খুশি আর দেখে কে? বউকে পারলে সবসময় বুকের মধ্যে জাপটে জড়িয়ে ধরে রাখে। নিধি অবশ্য প্রেমকে নাকে দড়ি দিয়ে ঘুরায়। লোকটা একটা সময় তাকে ভীষণ জ্বালিয়েছে। কত কান্নাকাটি, ঝগড়া ঝামেলার পর দুজন এক হয়েছে। সেই দিনগুলো আজ শুধুই স্মৃতি কিংবা অতীত। নিধি, কায়নাত আর নুসরাত মিলে রাতের খাবারের আয়োজন করেছিল। আজ রাতে সার্থরা আসবে চৌধুরী বাড়ি। সকালে তারা বাংলাদেশে এসেছে। নিঃস্বার্থ খাওয়া দাওয়া বন্ধ। ঘরে বসে রূপচর্চায় লেগে পড়েছে। 4 বছর পর আসছে মানুষটা, একটু সুন্দর না দেখালে হয়? কায়নাত আদিত্য আর কাশরিকার জন্য ঝাল ছাড়া নুডলস রান্না করে ড্রয়িং রুমে দিয়ে এলো।
আদাল আদিত্যকে খাওয়াচ্ছে আর আইমান কাশরিকাকে। আইমান আগে থেকে বেশ ভারী ও গম্ভীর হয়েছে। তার রেকর্ড করা নিজের কয়েকটা গান বের হয়েছে, এখন বেশ পরিচিতি তার। বিভিন্ন বড় প্রজেক্ট নিয়োগ আজকাল কাজ করছে সে। অন্যদিকে আদালের পড়াশোনা শেষ হয়েছে, সে বর্তমানে কিছু করছে না, তবে ইচ্ছা আছে বাবার কোম্পানিতেই কাজ ধরবে। আয়মান কাশিকাকে যত্ন করে খাইয়ে দিচ্ছে। মেয়েটা গুলুমুলু মায়ের মতো, তবে দেখতে পুরো বাবার মতো হয়েছে। বাবার মতো নাক, চোখ, ধরতে গেলে পুরো বাবার চেহারাই পেয়েছে সে। আয়মান খাওয়ানোর মাঝে একবার আদালকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, ভাইয়া যদি সেদিন কট না খেত তাহলে এই পুচকি আমার হতো। এই বুক ভরা দুঃখ নিয়ে আমি কই যাব ভাইয়া? আদাল বিরক্ত হলো ভাইয়ের কথায়। সে দাঁত কটমাট করে বলল, এই কথাটা ভাইয়ার সামনে বলিস, তোর কলিজা ছিঁড়ে কাঁচা চিবিয়ে খাবে। আইমান মুখ কালো করলো। কাশিকা মুখ ফুলিয়ে চাচুর দিকে তাকিয়ে তেলযুক্ত ঠোঁট নিয়ে চুমু খেলো গালে। আদুরে হাতে চাচুর গাল মুছে দিতে দিতে বলল, চাচু, বাবা কোথায়? আইমান মুচকি হেসে বলল, তোমার বাবা উগান্ডায় গেছে মা। এটা কোথায়? তোমার বাবার না হওয়া শ্বশুর বাড়ি মা। কাশিকা ঠোঁট ফুলিয়ে বসে রইল। চাচুর একটা কথাও সে বোঝেনি। ওদের খাওয়া শেষ হলে সাইমা এসে প্লেটগুলো নিয়ে গেল। আইমান ওদের রেখে সিঁড়ি পেয়ে দোতলায় উঠে নিশার ঘরের সামনে এসে দরজায় নক করলে নিশা কিছুক্ষণ পরে সে দরজা খুলে দেয়। নিশাকে দেখে আইমান চোখ কপালে উঠিয়ে বলে, কি মেখেছিস মুখে সব? নিশা ফোনে টাইপিং করে বলল, ফেসিয়াল করেছে সে। আইমান নাক ছিটকে বলল, সার্থ ভাই কল করেছিল আমাকে, ভাইয়া আর একটু পরেই চলে আসবে। আইমান চলে যেতে নিশা দরজা আটকে দৌড়ে ওয়াশরুমে ঢুকলো। 10 মিনিটের মধ্যে গোসল করে ভেজা চুলগুলো ছেড়ে ফেললো। চুলগুলো বেশ বড় হয়েছে কায়নাতের যত্নে, কোমর ছড়িয়েছে সেগুলো। তার সাজা শেষ হতে হতে নিচ থেকে সবার কণ্ঠস্বর শুনে শরীর অবশ হয়ে এলো। সার্থর কণ্ঠস্বর শুনতে পাচ্ছে সে। বুকের ভেতর ঝড় শুরু হলো। এই কণ্ঠস্বর লাস্ট কবে শুনেছিল সে? গলা শুকিয়ে এলো তার। হঠাৎ দরজায় নুসরাতের কণ্ঠ পেয়ে বলল, আসছি আপু, তুই যা। নুসরাত ওপাশ থেকে বলল, তাড়াতাড়ি আয়, ওরা চলে এসেছে। নিচে সার্থ, শেহের ও মেহেরব সবার সাথে কথা বলায় ব্যস্ত। শের এখনো নুসরাতের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায়নি। ওই নারীর চোখের দিকে তাকালে পুরো দুনিয়া এলোমেলো হয়ে যায়। সার্থ অস্থির চোখে এদিক ওদিক তাকাচ্ছে। কাশরিকা সার্থর কোলে বসে চকলেট খাচ্ছে। সেখানে এক কামড় দিয়ে আবার সার্থর মুখের সামনে গিয়ে দিচ্ছে সেটা। আদিত্য মুখ গম্ভীর করে শেহেরের দিকে তাকিয়ে আছে। শেহেরও আদিত্যের দিকে তাকিয়ে আছে। তাদের ভিডিও কলে রেগুলার কথা হয়, তবে আজ কেউ কারোর সাথে কথা বলছে না। আদাল পাশ থেকে আদিত্যর কানে 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 বলল, আদি, ওইটা তোর ভবিষ্যৎ বাবা, আব্বা বলে ডাক। আদিত্যর মুখ গোমড়া করে মামার দিকে তাকালো। সেও মামার কানে কানে ফিসফিস করে বলল, আঙ্কেল কিন্তু ভীষণ স্মার্ট মামা। গর্ধব, ওটা স্মার্ট, স্মার্ট নয়। একই হলো, বাবা বলে ডাকবো? এখন না, পরে। আদিত্য মাথা নাড়িয়ে আবার শেহরের দিকে তাকালো। মাশফিক চৌধুরী টুকটাক কথা বলার মাঝে বললেন, এবার তো বিয়ে শাদী করো তোমরা, কয়েকদিন পর তো মেয়ে পাবে না বিয়ের জন্য। মেহেরাব হেসে ফেলল। সার্থ ঠোঁট কামড়ে ধরল দুই বন্ধুকে দেখে। না মেহেরাব নিজের ভালোবাসা পেয়েছে, আর না শেহের। শেহের তো তাও অনুভূতি প্রকাশ করতে পেরেছিল, কিন্তু মেহেরাব, সে তো মনের কথা জানতেই পারেনি। সার্থ দীর্ঘশ্বাস ফেলে একটু অস্বস্তি নিয়ে বলল, নিশু কোথায়? ওকে দেখছি না যে। কায়নাত সিঁড়ির দিকে তাকিয়ে বলল, ওই তো চলে এসেছে।